বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 19শে ভাদ্র বুধবার 1347 বঙ্গাব্দ, ইংরেজি 4/9/1940 খ্রিস্টাব্দ। আজকে শ্রী শ্রী ঠাকুর সাক্ষ্য দিলেন। শ্রী শ্রী ঠাকুরের যেন ভাবিত হয়ে পড়েছেন, কেমন করে সাক্ষ্য দেবেন। কোর্ট এসে জবানবন্দি নেবে। হাকিম ও দুই পক্ষের উকিল মোক্তার আসবার আগেই শ্রী শ্রী ঠাকুর কলা কেন্দ্রের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রী রণজিৎ লাহিড়ী ও আশু রায় এলেন। রণজিৎ বাবুকে দেখে ঠাকুর সসম্ভ্রমে উঠে বসে বলেন, আসুন দাদা, আসুন, অভ্যর্থনা করলেন। রণজিৎ বাবু শ্রী শ্রী ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেওয়ার জন্য বলতে লাগলেন, সাক্ষ্য দেওয়া কিছুই না, কত অশিক্ষিত ছেলেমেয়েরা পর্যন্ত কোর্টে গিয়ে জবানবন্দি দিয়ে আসে। ঠাকুর বললেন, আমি তো তার চাইতেও অখাস্তা। আশুবাবুকে লক্ষ্য করে শ্রী ঠাকুরকে বললেন, তোকে যদি তুই তুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো? আশুবাবু বললেন, না, তোমার যা ইচ্ছা বলো, আর আমার সঙ্গে কথা বলার দরকারও হবে না বিশেষ। হাকিম, উকিল, মুক্তার এলেন। ঘরের ভিতরে ও বাইরে লোকে লোকারণ্য। ঠাকুর মাঝে মাঝে ঘরের চৌকিতে অতি বিনীতভাবে বসলেন। দেখে মনে হয় যেন বিনয়, নিয়মানুবর্তিতার মূর্ত প্রতীক। সহজভাবে বসে আছেন, হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন। পেশকার শপথ নিতে বললেন। পেশকার প্রথমটা বলে দিতে লাগলেন। ঠাকুর শ্রদ্ধা গম্ভীর চিত্তে মন্ত্রোচ্চারের মতো কথাগুলি পুনরাবৃত্তি করলেন। যা বলিব সত্য বলিব। ভোলা রায়ের পক্ষে উকিল পরেশবাবু জেরা শুরু করলেন। প্রশ্নের পর প্রশ্ন চলতে লাগল। শ্রী ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন। উত্তরগুলি যথাযথ, সংযত ও পরিমিত। শ্রী ঠাকুরের বলার রকম দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাঁকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে উন্মুখ। প্রশ্নোত্তরে নমুনা দেয়া হলো। উকিল বললেন, ঠাকুরকে প্রশ্ন করলেন, অনন্তনাথ রায়ের কি কোনো আশ্রমের দোকান ছিল? ঠাকুর বললেন, সৎসঙ্গের একটা দোকান ছিল, অনন্ত দেখত, আমি প্রণামীর টাকাটুকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকান করে দিয়েছিলাম। উকিল প্রশ্ন করলেন, আপনার পেশা কি? ঠাকুর একটু বিব্রত হয়ে বললেন, আমি তো বরাবর এইসব নিয়েই আছি। উকিল বললেন, এইসবটা কি? ঠাকুর বললেন, রিলিজিয়াস ওয়ার্ক, ধর্মকার্য। হাকিম বললেন, আপনি কি হিন্দু বা মুসলমান এরকম কোনো ধর্ম প্রচার করেন, না স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার কালচার অনুশীলন করেন? ঠাকুর বললেন, ধর্ম বলতে আমি কি বুঝি বলতে পারি? হাকিম বললেন, হ্যাঁ বলুন। ঠাকুর বললেন, মানুষ যখন সবকিছু নিয়ে আদর্শে লিগেট নিবদ্ধ হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাঁচা বাড়ার পথে চলে, তখন সে ধর্ম পালন করে। উকিল বললেন, আপনি কি সন্ন্যাসী?
ঠাকুর বললেন, সন্ন্যাসী বলতে আমি যা বুঝি, যিনি তার সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আদর্শকে পরিপূরণ করতে চেষ্টা করেন, তাই সন্ন্যাসী। উকিল প্রশ্ন করলেন, আপনি কি জমিদার বা জেদ্দার? ঠাকুর বললেন, আমি নিজেকে তা ভাবি না। আমি নিজেকে জমিদার বা জোদ্দার বলেও মনেই করি না। উকিল বললেন, আপনি কি ট্রাস্টি? ঠাকুর বললেন, ট্রাস্টি কারে কয় আমি বুঝি না। আমি যা করি তা করি, তা যদি অচ্ছিত্যের অন্তর্গত হয়, অর্থাৎ ট্রুস্টিয়ারশিপ কভার করে, তাহলে আমি আছি, না হয়তো নয়। উকিল তখন একটা কাগজ দেখিয়ে বললেন, আপনি কি ট্রাস্টি হিসাবে এই জিনিসটা সই করেননি? ঠাকুর বললেন, সই করেছে কিনা মনে নেই, হয়তো করে থাকতে পারি। ওরা এসেছে বলছে করেছি, কি হিসাবে করেছি জানি না। উকিল বললেন, আপনি কি সৎসঙ্গে প্রেসিডেন্ট ছিলেন? ঠাকুর বললেন, প্রেসিডেন্ট কিনা জানি না, প্রেসিডেন্ট বোধ হয় মা ছিলেন। তবে এই জানি, সৎসঙ্গ আমার থেকে ইভলভ করেছে, উদ্ভূত হয়েছে। হাকিম জিজ্ঞাসা করলেন, আপনি যে 12,000 টাকা সেবার সৎসঙ্গকে দিলেন, কেন দিলেন? কোন শর্তে দিলেন? আপনি কি সেটা ধার দিয়েছিলেন? আপনি কি পাবার আশা রাখেননি? কোনো দাবি দাওয়া রাখেননি? ঠাকুর বললেন, না, ওরা এসে বলল যে 12,000 টাকা দরকার, আমি সকলের কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে দিলাম। কোনো প্রত্যাশা আমার ছিল না। আমার একমাত্রই প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে, তাছাড়া আমি আর কিছু চাইনি। উকিল প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি বিয়ে করেছেন? ঠাকুর বললেন, হ্যাঁ। উকিল বললেন, আপনার স্ত্রী কটি? ঠাকুর উত্তর দিলেন, ওই 6-7টা। সবর্ণ বাদে অনুলোম অসবর্ণ মতেও আমি বিয়ে করেছি। আমার বিশ্বাস, কমন আইডিয়াল এক আদর্শ ও অনুলোম বিয়ে এই দুটো জাতকে ইন্টিগ্রেট করে রাখে। তাই এক্সাম্পল সেট করার, দৃষ্টান্ত স্থাপনের জন্য আমি এই বিয়েগুলো করেছি। আমি না করলে তো চালাবে না। আমি স্থল বিশেষে যেখানে প্রয়োজন বহু বিবাহকে সমর্থন করি, কিন্তু তা কিন্তু অনুলোম ক্রমিক। হাকিম বললেন, অনুলোমটা কি? ইন্টারকাস্ট ম্যারেজ, বিভিন্ন বর্ণের মধ্যে বিবাহ। ঠাকুর বললেন, তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোম হতে পারে, তা নয় অনুলোম। অনুলোমে ছেলে হবে উচ্চ বর্ণের, মেয়ে হবে নিম্ন বর্ণের। উচ্চ বর্ণের মেয়ের নিম্ন বর্ণের ছেলের সঙ্গে বিয়ে হতে পারে না। পরেশবাবু বুঝে সুঝিয়েও না বোঝার ভান করে দুরভিসন্ধিমূলক শ্রী ঠাকুর একটি ছড়ার কুটিল বিকৃত ব্যাখ্যা করে মুখে সাতনি হাসির রেখা ফুটিয়ে তুলে একেবারে অবান্তর প্রশ্নবাণ ছুড়লেন। আপনার প্রচারিত ধর্মের অপরিহার্য অঙ্গই তো হল সুন্দরী স্ত্রী এবং শালক লাভ করা। কারণ আপনি তো বলেছেন, না সুন্দরী বধূ যার হয় না যার শালা, অলক্ষিতার ঘরে গিয়ে হয়েছে অচলা। উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবৃন্দ হো হো করে হেসে উঠল। আমাদের ভিতরে একজন বললে, উনি বোধহয় ভুলে গেছেন যে না ও হয় না এই কথা দুটো উদ্ধৃতি চিহ্নের মধ্যে আছেন। হাকিম মেজাজের সঙ্গে বললেন, আননেসেসারি কমেন্টস বাই অনলুকার্স অ্যামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। দর্শকের অপ্রয়োজনীয় মন্তব্য কোর্টের মর্যাদা হানিকর। এদিকে শ্রী ঠাকুর নির্বিকার ও নিরুদ্বোধ বাগে নীরবে বসে আছেন। একবার একটু পরেশবাবুর দিকে ক্ষমা সুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন। একটু পরেশবাবু রণজিৎ বাবু তেজদীপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন,
আমার মহাসম্ভ্রান্ত সাক্ষীর এই বাণীর গভীর তাৎপর্য সুস্পষ্ট। তাকে এই সব অবান্তর প্রশ্ন করে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলীর আছে কিনা সে বিষয়ে আমার মাননীয় সদাশয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করি। হাকিম পরেশবাবুকে বললেন, ইউ মে আস্ক আদার রিলেভেন্ট কোশ্চেন। আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন এই প্রসঙ্গ বাদ দিয়ে। এইভাবে আরও কিছু সময় চলল। তখন শ্রী ঠাকুরের এর শরীর অত্যন্ত অসুস্থ, খুব রক্তের চাপ বৃদ্ধি পেয়েছে। তবু কেমন ধৈর্যের সঙ্গে জেরা আর উত্তর দিয়ে যাচ্ছেন। কত অবান্তর প্রশ্ন হচ্ছে, অথচ চোখে মুখে এতটুকু বিরক্তির ভাব নেই। শারীরিক কষ্ট সত্ত্বেও প্রসন্ন বদনে করণীয় করে চলেছেন। শ্রী ঠাকুরের শরীরের অবস্থা দেখে হাকিম তাকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন। খানিক পরে আবার জেরা আরম্ভ হলো। শ্রী ঠাকুরের কষ্ট হচ্ছে দেখে হাকিম শ্রী ঠাকুরকে বললেন, শুয়ে পড়ুন। হাকিম বলা মাত্র শ্রী ঠাকুর পট করে শুয়ে পড়লেন। হাকিম বললেন, পা বাড়িয়ে দেন। শ্রী ঠাকুর তখন পা মেলে দিলেন। এই অবস্থাতেও প্রশ্নের জবাব দিতে লাগলেন। ঠাকুর এই অসুস্থ দেখে পরেশবাবু মাঝে মাঝে বলছিলেন, তাহলে আজ থাক। ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন, না না, আমি যতক্ষণ পারি বলবো, আপনি প্রশ্ন করে যান। এইভাবে বেলা 3টে থেকে রাত 8টা পর্যন্ত একটানা 5 ঘন্টা রোগ যন্ত্রণা ক্লিষ্ট অবস্থায় জবানবন্দি দিলেন। এর মধ্যে হাকিম মাঝে মাঝে শ্রী ঠাকুরকে কোনো কোনো অভ্যন্তর প্রশ্নের জবাব নিতে নিষেধ করছিলেন। ঠাকুর তখনকার মতো চুপচাপ বসেছিলেন। সব শেষ হয়ে গেলে হাকিম বললেন, এখন কেমন বোধ করছেন? ও কিছু না, ব্লাড প্রেশার, রক্তের চাপ মানে মেন্টাল প্রেশার, মানসিক চাপ। আমি নিজেও ভুক্তভোগী। দ্যাট ইজ নো ডিজিজ অ্যাট অল। ও কোনো রোগই নয়। ঠাকুর বললেন, তবু ভালো লাগে না। হ্যাঁ, আপনি নাকি যুদ্ধে গিয়েছিলেন? হাকিম বললেন, হ্যাঁ। একটু পরে হাকিম বললেন, আই হ্যাভ হ্যাড 2 strokes। আমার 2বার স্ট্রোক হয়েছিল। ওতে ভয় পাবার কিছু নেই। ঠাকুর বললেন, আপনার নার্ভ কত স্ট্রং, কত শক্ত। আপনি কামান ছোড়েন, আর আমরা কামানের একটা শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি। তাই আমি, হাকিম, ক্যাপ্টেন আর মুখার্জি অত্যন্ত প্রীত হলেন। আমি শান্তি পেলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।